পরিজনের ব্যাপ্তি। পরিজনের ব্যাপ্তি ঠাকুর একটি ছড়া দিয়েছেন। তুমি যদি যশস্বিনী হইতে চাও, তোমার নিজত্ব ও বৈশিষ্ট্যে অটুট থাকিয়া পারিপার্শ্বিকে সেবা ও সাহচর্য দিয়া উন্নতির দিকে মুক্ত করিয়া তোলো এবং নিত্য প্রয়োজনীয় হও, পূজনীয় হও, এবং এটা তোমার চরিত্রগত, স্বাভাবিকভাবে চরিত্রগত হোক। এখন এই যশস্বিনী হইতে যদি চাও, তাহলে যশস্বিনী হব কি করে? যশস্বিনী মানে খ্যাতি বিস্তার। আমার যে গুণগুলো আছে আমি খ্যাতি বিস্তার করব। সেটা কোথায় করব? না আমার পরিবার। পরিজনের অর্থ এই, পরিজনের অর্থ তিন প্রকার। পরিজনের অর্থ হলো এক নম্বর পরিবার, মানে ফ্যামিলিতে আমরা যারা থাকি তাদেরকে নিয়ে আমাদের পরিবার এবং তারাই আমার পরিজন। আর দ্বিতীয় আত্মীয় স্বজন, মানে রিলেটিভ। আমাদের প্রত্যেকের রিলেটিভ আছে, অনেক অনেক রিলেটিভ আছে, তাদের কাছে আমরা কিভাবে ব্যক্তি থাকতে পারবো। তৃতীয় নম্বর পোষ্যবর্গ, মানে পেট, আমরা যে বাড়িতে গৃহপালিত জন্তু পুষি তাদের সঙ্গেও আমরা কিভাবে বসবাস করব। ঠাকুর এগুলোকেও খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। তো পরিবারের মধ্যে আমরা কিভাবে যশস্বিনী হতে পারবো? ঠাকুর বললেন, তোমরা মায়েরা স্বামীতে একনিষ্ঠ হও। নারীদের যে 8টা বৈশিষ্ট্য, নিষ্ঠা, ধর্ম, সাহায্য, সেবা, আমি এক কথাই বলছি, এই 8টি সেবা, সাহায্য, শুশ্রূষা, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন, এই 8টি বৈশিষ্ট্যকে অটুট থাকিয়া আমরা সংসারে কিন্তু সেবা দেব। কিরকম না, ঠাকুর বললেন তোমরা মায়েরা স্বামীতে একনিষ্ঠ হও। তার ফলে কি হবে? সেই একনিষ্ঠটা কিন্তু একটা বড় ধর্ম। আমার ধর্ম পালন করা হচ্ছে, এবং সেই ধর্ম পালন করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, আমার স্বামী সুস্থ, স্বাস্থ্য, উন্নত, সম্ভাব্য আয়ু এবং শ্রদ্ধাপবন সন্তান সন্ততিদের জন্ম দেওয়া। তাহলে একনিষ্ঠ হলে আমরা এতগুলো সুখ সুবিধা আমরা সংসারে দিতে পারবো, তাদের মধ্যে আমরা ব্যক্তি থাকতে পারবো। তাহলে যেমন ফুল তার বৈশিষ্ট্য রেখে পরিবেশে সে সুবাস ছড়ায়, আমরা মায়েরা আমাদের সঙ্গতিশীল, সম্মানজনক দূরত্ব বজায় রেখে কথায়, ভরসায়, সেবায়, যত্নে, আদরে পরিবারের মানুষজনকে যদি সেবা দিতে পারি, তাহলে আমরা সবার কাছে নিত্য প্রয়োজনীয় এবং পূজনীয় হয়ে থাকতে পারবো, এবং তাদের মধ্যে আমরা পরিব্যাপ্তি, মানে সারাদিন বেঁচে থাকবো, সারা জীবন বেঁচে থাকতে পারবো। যেমন আজকে সুভাষচন্দ্র বসুর মা কিন্তু বেঁচে নেই, আজকে তিনি কিন্তু আমাদের মধ্যে ব্যক্তি আছেন, বেঁচে আছেন, কারণ তিনি এমন স্বামী সেবা করতেন যে তার স্বামী বাইরের থেকে, কাজ থেকে যখন ফিরত, তখন এসে সুভাষের মা বাড়ির ভেতর থেকে বুঝতে পারতেন যে তার স্বামী দেবতা বাড়ি এসছেন, এবারে তার কিভাবে সেবা দিতে হবে তিনি তৈরি থাকতেন। এবং আর 8জন ব্যারিস্টার তিনি জন্ম দিয়েছিলেন ওই একনিষ্ঠ স্বামীতে একনিষ্ঠ হওয়ার জন্য। তাই ঠাকুর বললেন, তোমরা মায়েরা তোমাদের বাড়ির ছেলেরা যখন বাড়িতে ঢুকবে, তোমরা তাদের আপার মস্তক দেখে যেন বুঝতে পারো তাদের এই সময় তাদের কি সেবা দেওয়া দরকার। আমরা কি সেটা করি? যদি করি, তাদের মধ্যে আমরা কিন্তু সারা জীবন ব্যক্তি থাকতে পারবো। এবং আমাদের যে সন্তান সন্ততি আসবে, তারা যারা বিশেষ করে আমাদের শিশু কন্যারা, তাদের যদি আমরা আমাদের দেখে এইভাবে আমরা গড়ে তুলছি, আমরা সংসারকে সুখে রেখেছি, তারাও কিন্তু সেইভাবে তৈরি হবে। আজকে স্বস্তি, নিবৃতা, এদের যে প্রশংসা করছে, ওরা দেখছে তাদের মা, তাদের জেঠিমারা, তাদের কাকিমারা, ঠাকুমারা কিভাবে চলছে। তাহলে এইভাবে যদি আমরা বাড়িতে বাড়িতে মায়েদেরকে গড়ে তুলি, প্রত্যেকটা পরিবারের মধ্যে আমরা কিন্তু সবাই বেঁচে থাকতে পারবো। দ্বিতীয় নম্বর আত্মীয় স্বজন। প্রত্যেকের আমাদের আত্মীয় স্বজন আছে। যেমন আমি যে বাড়ি থেকে এসেছি, আমি আবার ছেলের বিয়ে দিয়েছি, মেয়ের বিয়ে দিয়েছি, দেওরের, ননদের, এই যে আমাদের সর্বাঙ্গীন আত্মীয় স্বজন, পারিপার্শ্বিক, এবং আমাদের গুরু ভাই, গুরু বোন, এরাও আমার পরম আত্মীয়। আমরা সবার সঙ্গে সব তাদের অভাবে অনটনে, সুখে দুঃখে, আনন্দে, হাসিতে, কষ্টে, তাদের সবাই তাদের পাশে যদি আমরা গিয়ে সাহায্যের হাত বাড়াই, কিছু কথায়, কিছু ভরসায়, কিছু আর্থিকে,
তাহলে তাদের কাছেও কিন্তু আমরা ব্যাপ্তি থাকতে পারবো। আমাদের জীবনগুলো এখন সংক্ষেপ হয়ে গেছে, ফোনের মাধ্যমে আমরা অনুষ্ঠানের তাদের কারু বাড়িতে যদি কোনো আত্মীয় বাড়িতে অনুষ্ঠান হয় ফোনের মাধ্যমে সেরে দিই যে আমরা, এবং অনলাইনে টাকা পাঠিয়ে দিলাম কিছু কিনে নিও। কিন্তু আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাহলে তাদের মধ্যে কিন্তু আমরা ব্যাপ্তি থাকতে পারবো, কারণ তারা জানে ওই মাটি, ওই দাদাটি আমাদের এই অনুষ্ঠানে এসেছিল। 3 নম্বর পোষ্যবর্গ মানে পেট, মানে আমাদের গৃহে যে সমস্ত জন্তু জানোয়ারদের আমরা পুষি, যেমন গরু, ছাগল, কুকুর, বেড়াল, পাখি, এইসব সাধারণত এইসবগুলো আমরা গৃহে পুষে রাখি। তাদের সঙ্গে ঠাকুর কিভাবে চলতে বলেছেন যে তুমি পশুদের সঙ্গেও এমন চলবে তারা যেন তোমায় ঘুরে তোমাদের শ্রদ্ধা করে। তো শ্রদ্ধা করবে কি রকম? ওই দুটো খেতে দিয়ে দিলাম, রাস্তার মধ্যে দুটো ভাত ঢেলে দিলাম, পরিবেশটাকে নোংরা করে দিলাম, এটা কিন্তু ওই সেবা নয়। তার নির্দিষ্ট বাসন থাকবে, তাদের নির্দিষ্টভাবে তাদের যে অসুখ বিসুখ হয় তাদের দেখাশোনা করার জন্য পশুদের ডাক্তার থাকবে, তারা যাতে সুস্থ থাকতে পারে। যেমন কালকেই আমি শুনেছিলাম এই প্রধান ঋত্বিক দাদার মুখে যে দোবে পাড়ার একটা পুকুর মরে যাওয়ার জন্য ঠাকুর ঘুমাতে পারেননি, খেতে পারেননি। প্রফুল্ল দাসদার একজন অতিথি এসেছিলেন ঠাকুরকে দর্শন করবে বলে, ঠাকুর তার সঙ্গে কথা বলেনি। তখন প্রফুল্ল দা তো খুব কষ্ট পাচ্ছে যে আমি একজন অতিথিকে নিয়ে আসলাম, অথচ আমার ঠাকুর এনার সঙ্গে কথাই বলতে চাইছেন না। ঠাকুর তখন অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন, বলছেন এই আমি না ওই ডোবে পাড়া কুকুরটা যখন মরে গেছে না আমি খুব কষ্ট পাচ্ছি, কেন আমি ওকে সময় মতো কেন ওকে চিকিৎসা করালাম না, তাহলে ও আজ মরতো না। তাহলে ঠাকুর কিভাবে শিখেছেন একটা পশুকেও আমরা কিভাবে যত্ন সেবা দেবো, তবে তো আমাদের শ্রদ্ধা করবে। তাই ঠাকুর একটি মা ঠাকুর বলছেন একটি মা নতুন বিয়ে হয়েছে, সে তার শ্বশুর বাড়িতে এসছে, আসার পরে সে কিছুদিন সংসার করছে, তার বাবা তাকে নিতে এসছে বাপের বাড়ি যাওয়ার জন্য। সে তৈরি হয়েছে, তার বাড়িতে শ্বশুর শাশুড়ি, দেওর, ননদ, গরু, ছাগল, এইসব কুকুর, বিড়াল এইসব আছে। তো ও যখন প্রস্তুত হয়েছে শাড়ি কাপড় পরে, তখন সবাই একবারে কোণ করে বসে, শ্বশুর শাশুড়ি মৌন অবস্থায় বসে আছে, কুকুরটা জিভ বার করে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, টিয়া পাখি খাঁচাই ছিল সে খাঁচা থেকে ঝাপটা মারছে, বিড়ালটা তার পায়ের চারদিকে ঘুর ঘুর করছে। তখন মাটি বুঝতে পারছে যে ও আমাকে যেতে দিচ্ছে না। তখন সে বুঝতে পেরে ওদের ব্যথায় ব্যথিত হয়ে বাবাকে বলছে, বাবা তুমি বাড়ি ফিরে যাও, আমি যাব না। কেন রে মা, তোর কি হলো? না এরা দেখো বাবা, এদের মনের অবস্থা, মুখের অবস্থা দেখো, এদের ছেড়ে আমি থাকতে পারবো না, তবেই তো ওরা শ্রদ্ধা করবে। এবং এই পশু পাখির মধ্যেও এইভাবে ওদের সঙ্গে আমরা বেঁচে থাকতে পারবো, ব্যাপ্তি থাকতে পারবো। আজকে আর সময় নাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।